বেনারস থেকে কিন্তু একদিনেই গাড়ি করে প্রয়াগরাজে ঘুরে আসবার পথে বিন্ধ্যবাসিনী মন্দির হয়ে বেনারসে ফিরতে পারা যায়। এই একদিনের ট্যুরটা আমরা কিভাবে করছি, আমাদের কতক্ষণ সময় লাগছে, সম্পূর্ণ বিস্তারিত বিবরণ কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাই ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যদি কেউ কাশী বা বেনারস ঘুরতে যান এবং ঘোরার সময় যদি হাতে একদিন এক্সট্রা সময় থাকে, তাহলে খুব সহজেই গাড়িতে করে বা ট্রেনে কিন্তু বেনারস থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত প্রয়াগরাজের সঙ্গম ঘুরে আসতে পারেন এবং ফেরার পথে মা বিন্ধ্যবাসিনী মন্দিরও দর্শন করে আসতে পারেন। কিভাবে এবং কত সহজে এই পুরো ট্যুরটা আপনারা কমপ্লিট করতে পারবেন সেটা বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। বেনারস থেকে সকাল 6:30 থেকে 7টার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। ফেরার পথে মা বিন্ধ্যবাসিনী মন্দির দর্শন করে আমরা আবার 8টার সময় চলে এসেছিলাম বেনারসে। এই পুরো ট্যুরটা করার জন্য আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম এবং এতে আমাদের খরচা পড়েছিল 3600 টাকা। এইটা হচ্ছে এই ধাবা স্পেশাল রেস্টুরেন্ট। এটা NH-19 দিয়ে যখন আপনারা বেনারস থেকে প্রয়াগরাজের দিকে যাবেন, তখন ফার্স্ট যে টোল প্লাজাটা পড়বে তার ঠিক আগেই পড়বে এই ধাবা স্পেশাল রেস্টুরেন্ট। এখানে সব ধরনের নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান বা লুচি পরোটা সব ধরনের খাবার এখানে পেয়ে যাবেন। এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর আমরা আবার প্রয়াগরাজের পথে যাত্রা শুরু করব। আমরা সবসময়তেই প্রয়াস করে থাকি যে এই চ্যানেলের মাধ্যমে ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশন বা উইকেন্ড বা ওয়ান ডে ট্যুর ডেস্টিনেশনের খোঁজ আপনাদের সামনে তুলে ধরতে। তাই আপনারা যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থাকবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন। আমরা ব্রেকফাস্টে ধোসা, পুরি এবং ইডলি অর্ডার দিয়েছিলাম। খাবারের গুণগত মান কিন্তু এখানে যথেষ্টই ভালো ছিল। যেসব দর্শক বন্ধুরা নিজেদের গাড়িতে করে বেনারসি যাওয়ার প্ল্যান করেছেন এবং নিজেদের গাড়িতেই এই ট্যুরটা করতে চান, তাদের সুবিধার্থে আমি এই ট্যুরের পুরো ম্যাপটা এখানে আপনাদের দিয়ে দিলাম। বেনারস থেকে প্রয়াগরাজ আপনারা গাড়িতে ছাড়াও ভায়া ট্রেনে বা বাসে যেতে পারেন। সকাল 6টা, 6:30 থেকেই ট্রেন আপনারা পেয়ে যাবেন প্রয়াগরাজ যাওয়ার জন্য। আর যদি বাসে যেতে চান তাহলে সকাল 7টা থেকে বাস পেয়ে যাবেন বেনারস থেকে এই প্রয়াগরাজে যাওয়ার জন্য। তবে আপনারা যে হোটেলে থাকবেন বেনারসে গিয়ে, সেই হোটেল কর্তৃপক্ষের সাথে একবার কথা বলে নেবেন যে বেনারসের কোন স্টেশন থেকে বা বেনারসের কোন জায়গা থেকে বাস বা ট্রেন ছাড়ে। এইটা হচ্ছে যমুনার পার, গঙ্গা যমুনার যেখানে মিলন হয় সঙ্গম, সেটা আরও একটু দূরে। আপনারা এই জায়গাটা দেখতেই পাচ্ছেন কেমন প্রচুর নৌকা আপনাদের সঙ্গমে নিয়ে যাওয়ার জন্য। এবার আমাদের একটা নৌকো দেখতে হবে। এই ফোর্টটার নাম আকবর ফোর্ট। 1583 সালে মুঘল সম্রাট আকবর দ্বারা যমুনা নদীর তীরে এই ফোর্টটি নির্মাণ করা হয়েছিল। প্রয়াগরাজে এসে এই যমুনা নদীর তীর থেকে সঙ্গমে কিন্তু নৌকা করে আবার যেতে হয়। নৌকো করে যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। সঙ্গমে যাওয়ার জন্য এখান থেকে প্রচুর নৌকো আপনারা পেয়ে যাবেন। তবে নৌকোর ভাড়াটা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার বার্গেনিং স্কিলের ওপর। আমরা এখন একটা 2000 টাকা দিয়ে একটা নৌকা বুক করে নিয়েছি দুজনের জন্য। সবার সাথে শেয়ারে যাইনি আমরা।
একটা নৌকা যদি আপনারা নিজেরা বুক করেন তাহলে কিন্তু এখানে প্রচুর বার্গেনিং করতে হয়। আমাদের কিন্তু কখনো বলছিল 3,500 টাকা, কখনো বলছিল 4,000 টাকা। আমরা আলটিমেটলি 2,000 টাকায় সেট করেছি গোটা একটা নৌকো দুজনের জন্য। আর যদি শেয়ারে যান তাহলে একটা নৌকোতে 10 জন 8 জন এরকম করে শেয়ারে যাচ্ছে, 450 টাকা করে শেয়ারে পার হেড ওরা নেয়। এইটা হচ্ছে যমুনা নদীর পাড় থেকে আমরা নৌকো করে যাচ্ছি সঙ্গমস্থলে, যেখানে গঙ্গা যমুনা এবং নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সরস্বতী নদী। আমরা 2,000 টাকা দিয়ে যে নৌকোটা বুক করেছিলাম যমুনা নদীর পাড় থেকে সঙ্গমস্থলে যাওয়ার জন্য, সেই নৌকোটা ওখানে নিয়ে গিয়ে দাঁড়িয়েছিল। আমরা স্নান করে পুজো দিয়ে আবার ওই নৌকোটা করেই কিন্তু ফিরে এসেছিলাম। এই আপ ডাউন মিলিয়ে কিন্তু আমাদের 2,000 টাকা ভাড়া নিয়েছিল। এই পাখিগুলো কিন্তু সাইবেরিয়ান সিগাল পাখি। এই যে পাখিগুলো এখানে এসছে এই সময়তেই আসে। ये देखो आता है कब मालूम है मार्च, अक्टूबर नवंबर में आता है, मार्च में रिटर्न हो जाता है। ওকে, কি অসাধারণ লাগছে দেখুন জায়গাটা দেখতে। এই অভিজ্ঞতাটা কিন্তু একটা লাইফ টাইমের অভিজ্ঞতা হবে। আপনি যদি কেউ এখানে আসেন এবং ওই অভিজ্ঞতাটা নিতে চান তাহলে অবশ্যই একবার লাইফে এই অভিজ্ঞতাটা নেবেন। এটা বলে বোঝানো যাবে না, এত সুন্দর একটা অভিজ্ঞতা আপনারা সঞ্চয় করবেন এখানে এসে। আমরা এখন এই সঙ্গম স্থলে কিন্তু এসে পৌঁছে গেছি। এই দেখুন জায়গাটা। এই জায়গাটা হলো প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করার জায়গা। আপনারা যে নৌকো করে আসবেন সেই নৌকোতেই জামা কাপড় নিজেদের খুলে রেখে এখানে স্নান করতে পারবেন। এইখানে একটা জিনিস আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, সেটা হলো পুজোর নাম করে এখানে অনেকে কিন্তু অনেক টাকা আপনাদের কাছ থেকে চেয়ে বসবে। এই ব্যাপারে কিন্তু একটু সাবধানতা আপনারা অবলম্বন করবেন। প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে যেখানে সকল মানুষ চান করে, সেখানে কিন্তু মেয়েদের চান করার পরে ড্রেস চেঞ্জ করার আলাদা কোনো জায়গা নেই। আপনাদের হয় নৌকাতেই ড্রেস চেঞ্জ করতে হবে, আর তা না হলে চলে আসতে হবে নৌকা করে যমুনা নদীর পাড়ে। সেখানেই করা আছে ছোট্ট ছোট্ট লেডিস চেঞ্জিং রুম। এই চেঞ্জিং রুমের জন্য আলাদা করে কিন্তু কোনো টাকা নেয় না। এখানে কিন্তু পার্কিংয়েরও সুবন্দোবস্ত আছে। वो फोर्ड है सर, बट उसमें जा नहीं सकते हैं, आर्मी के अंडर में पूरा है। अच्छा, সঙ্গমে ভালোভাবে চান করা এবং পুজো দেওয়ার পরে ওখান থেকে আমরা চলে গেছিলাম ত্রিবেণী সঙ্গমের কাছেই অবস্থিত বারে হনুমানজির মন্দিরে। এই বারে হনুমানজির মন্দিরে ফটো বা ভিডিওগ্রাফি ভেতরে অ্যালাউ নয় বলে ভেতরের কোনো ফটো বা ভিডিওগ্রাফি করে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারলাম না। এই মন্দিরের হনুমানজির মূর্তি কিন্তু শায়িত অবস্থায় দেখতে পাওয়া যায়, যা দক্ষিণমুখী এবং 20 ফিট লম্বা। ধরাতল থেকে 6-7 ফিট নিচে এই শায়িত হনুমান মূর্তিটি নির্মাণ করা হয়েছে। এখন আমরা এসে উপস্থিত হয়েছি প্রয়াগরাজেই অবস্থিত শহীদ চন্দ্রশেখর আজাদের শহীদস্থলে। এটা শহীদস্থল এখানে এই জন্যই বলা হচ্ছে, তার কারণ হচ্ছে এখানেই চন্দ্রশেখর আজাদ শহীদ হয়েছিল। এখানে আসার জন্য 10 টাকা করে কিন্তু টিকিট কাটতে হয় পার হেড। টিকিট কাউন্টার পার্কে ঢোকার আগেই আপনারা পেয়ে যাবেন, পার্কে ঢোকার বাইরেই টিকিট কাউন্টার আছে। এই যে মূর্তিটা দেখছেন, এই মূর্তিটাই হচ্ছে চন্দ্রশেখর আজাদের মূর্তি। এই যে গাছটা দেখছেন, এই গাছের নিচেই কিন্তু উনি নিজের আত্মবলিদান দিয়েছিলেন। নিজেকে নিজেই শ্যুট করেছিলেন, তার কারণ হচ্ছে নিজে যাতে ইংরেজদের হাতে ধরা না পড়তে হয় সেই জন্য। সেই শহীদ চন্দ্রশেখর আজাদের একটা প্রতিকৃতি এখানে কিন্তু তৈরি করে রাখা আছে। আপনারা এখন কখনো কেউ এলাহাবাদে আসবেন, এটা অবশ্যই একবার ভিজিট করে যাবেন এই জায়গাটা।
চন্দ্রশেখর আজাদের স্থল ঘুরে দেখার পরে আমরা ওখান থেকে চলে গেছিলাম আলোপি শঙ্করী দেবী শক্তিপীঠ মন্দির দর্শন করতে। আলোপি শক্তিপীঠ মন্দিরে কিন্তু মায়ের কোনো মূর্তি পুজো করা হয় না। এখানে কাঠের ঝুলন্ত একটা স্তম্ভকে মায়ের মূর্তি স্বরূপ মনে করে পুজো করা হয়। এই মন্দির নিয়ে কিন্তু অনেকের অনেক রকম দ্বিমত আছে। কেউ কেউ বলেন এখানে মায়ের বাঁ হাত পড়েছিল এবং পড়েই লুপ্ত হয়ে গেছিল, যার ফলে এই জায়গাটার নাম আলোপি। আলোপি অর্থাৎ লুপ্তপ্রায়। আবার কেউ কেউ বলে যে প্রয়াগরাজে একটাই শক্তিপীঠ আছে, যেটা হচ্ছে ললিতা দেবী শক্তিপীঠ, সেখানে মায়ের আঙুল পড়েছিল। তবে কোনটা আসল শক্তিপীঠ সেটা কিন্তু আমরাও ঠিক জেনে উঠতে পারিনি। রাতের ট্রেনের ঝামেলা ছাড়াই হাওড়া থেকে ডে ট্রেনে কত ভালোভাবে আপনারা বেনারস কিভাবে পৌঁছতে পারবেন, কম সময়ে কিভাবে ভালোভাবে বাবা বিশ্বনাথের দর্শন করতে পারবেন এবং কোন কোন ঘাটে গঙ্গা স্নান করার পরে লেডিস চেঞ্জিং রুম আছে, এই সব সংক্রান্ত বেশ কিছু বিস্তারিত ভিডিও অলরেডি আমি চ্যানেলে আপলোড করে রেখেছি। ওপরের আই বাটনে গিয়ে সেই ভিডিওগুলো একবার আপনারা দেখে নিতে পারেন। একদিনে যতটা সম্ভব প্রয়াগরাজের বেশ কিছু দ্রষ্টব্য স্থান ঘুরে দেখার পরে এবারে ছিল বেনারসে ফেরার পালা। ফেরার সময় আমরা মির্জাপুর হয়ে চলে গেছিলাম বিন্দুবাসিনী মন্দির দর্শন করতে। এই বিন্দুবাসিনী মন্দির বিন্ধ্যাচলে নির্মাণ করা হয়েছে। বিন্ধ্যাচল বেনারস থেকে 70 কিলোমিটার দূরে এবং প্রয়াগরাজ থেকে 85 কিলোমিটার দূরে অবস্থিত। শাস্ত্র অনুসারে বিন্ধ্যাচল শহরকে দেবী দুর্গার বাসস্থান হিসেবেও বিশ্বাস করা হয়। কথিত আছে দেবী মহিষাসুরকে যখন বধ করেছিলেন তারপরে বিশ্রাম নেওয়ার জন্য এই বিন্ধ্যাচল পর্বতকেই বেছে নিয়েছিলেন। বিন্ধ্যাচলের এই মন্দিরে কিন্তু প্রত্যেক দিন হাজার হাজার ভক্তের সমাগম দেখা যায় এবং নবরাত্রির দিনগুলোতে এই সংখ্যা আরও বেড়ে যায়। এই উৎসবে এই পুরো শহরকে প্রদীপ এবং ফুল দিয়ে সাজানো হয়ে থাকে। গর্ব গিয়ে ফটো বা ভিডিও অ্যালাউ নয় বলে আমরা মায়ের মূর্তি আপনার সামনে তুলে ধরতে পারলাম না। আমরা বিন্ধ্যবাসিনী দেখে এই বেরোলাম। আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে প্রচুর দোকান আর একটু উঁচুর অঞ্চলে, মানে হালকা পাহাড়ি বলতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।